শামীম রোড অ্যাক্সিডেন্ট করেছে। এটা জানার সাথে সাথেই আমি হাসপাতালে রুটি কলা নিয়ে চলে আসি ওকে দেখতে। মিডফোর্ড হাসপাতালে শামীম ভর্তি। দ্বিতীয় তলায় উঠে দেখলাম বাইরের শামীমের পরিবার দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু একটা মেয়েকে দেখে অবাক হলাম। মেয়েটা একটু দূরে বসে মোবাইল টিপছে। এই মেয়েটা আবার কে? আঙ্কেল আন্টিকে সালাম দিয়ে ভেতরে ঢুকলাম। শামীমকে দেখলাম, শালাই অবস্থা খারাপ। ওর পুরো পায়ে মোটা সাদা কাপড় জড়ানো, মনে হয় পায়ে ব্যথা পেয়েছে। সেই পা আবার ঝুলিয়ে রাখা হয়েছে একটা দড়ির সাথে। আমি শামীমের পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে শামীম মুচকি হাসলো। ভালোই হয়েছে, এখন আর কাজে যেতে হবে না, কয়েকদিন আরামে কাটাতে পারবো। কিভাবে হলো? আর বলিস না, তুই তো জানিসই যে আমি দোকানে কাজ করি। আমার কাজ বাইরে থেকে মালামাল এনে দেওয়া। তাই তখন কাজের জন্য সিএনজিতে করে আবদুল্লাপুর যাচ্ছিলাম। তখন পেছন থেকে এক ট্রাক আমাদের সিএনজিকে ধাক্কা মারল। কিছু বোঝার আগে সামনের সিটে দুই পাশে দুজন সিটকে পড়ে যায় দুদিকে। তাদের অবস্থা আমার থেকেও খারাপ। আমি বসেছিলাম পিছনে। আমার সাথে একটা 5 বছরের বাচ্চা মেয়ে আর তার মা ছিল। আমি বাচ্চাটা বাঁচানোর জন্য জড়িয়ে ধরি, আর বাচ্চাটাকে নিয়ে গাড়ি উল্টে যায়। জ্ঞান ফিরলে দেখি ট্রাকের নিচে পড়ে বাচ্চাটার মা মারা গেছে, আর আমার পায়ের উপর পড়েছে সিএনজি। কিন্তু সৌভাগ্যক্রমে বাচ্চাটা বেঁচে গেছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি। এখন সেই বাচ্চা কোথায়? আমি জানি না দোস্ত, বাদ দে এসব কথা। কথাটা শেষ করে শামীম আমার দিকে আঙ্গুর ফল এগিয়ে দিয়ে বলল, নে এটা খা। তো সুখে আছিস তুই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি একটু সুস্থ হলে দান সৎকা করব। আমি উঠতে উঠতে বললাম, আসি দোস্ত। কথাটা বলার পরই মনে হলো, বাইরে থাকা মেয়েটাকে তা তো জানা হলো না। আচ্ছা, বাইরে একটা মেয়েকে দেখলাম বসে থাকতে। সে মেয়েটা কে? ওটা আমার বোন। আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমাকে দেখতে এসেছে। তোর যে বোন আছে তা আগে বলিস নাই কেন? কেন আগে বলতে হবে এমন কোনো কথা আছে? আমি কোনো কথা না বলে একটা রহস্যময় হাসি দিয়ে চলে আসলাম। এই ঘটনার বেশ কয়েকদিন পর, তখন ঘড়িতে বিকাল 4:06। আমি কালো শার্ট পরেছি, হাতে নতুন ঘড়ি পরেছি। সেলুনে গিয়ে চুল কেটে ছোট করে করিয়েছি, আর দাড়িগুলো একটু সেটিংয়ে এনেছি। দূর থেকে দেখলে মনে হবে চাপ দাড়ি। আচ্ছা, এসব কার জন্যে তা কি আপনারা জানেন? সেদিন যখন প্রথমবার শামীমের বোনকে হাসপাতালে দেখলাম, তখনই আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করে উঠল। কারণ যে মেয়েটা দাঁড়িয়ে ছিল সে খুব সাধারণ মেয়ে, গায়ের রং শ্যামলা, সাধারণ 3 পিস পরেছে, কোনো মেকআপ করেনি, শুধু চোখে কাজল। এটা দেখেই আমি কাহিল। একটা মেয়ে যে এত মায়াবতী হয় তা জানতামই না। আর এখন আমি শামীমের বোনকে দেখার জন্যই তাদের বাসায় এসেছি। আরও 2বার কলিং বেল বাজানোর পর দরজা খোলা হলো। আমি দেখলাম যে দরজা খুলেছে সে শামীমের বোন। দেখেই আমার হার্টবিট বেড়ে গেল। কোনো কথা বলতে পারলাম না, হাত পা কেমন অবশ হয়ে আসছে। কোনো মতে শুধু বললাম, আমি শামীমের বন্ধু। শামীম বিছানায় শুয়ে আছে। এখন সে একটা কাঠের লাঠির সাথে হাঁটাচলা করে। ওর অবস্থা আগের থেকে উন্নত হয়েছে। শামীম এবারও হাসি হাসি মুখ করে বসে আছে। আমাকে দেখে খুশি হয়ে গেল। ভালো করেছিস এসেছিস। আমার বোনটা বরিশাল থেকে বড় হয়েছে, সেখানে আমাদের নানার বাড়ি। ও সেখানে এবার কলেজে পড়ে। আমি চাচ্ছিলাম ওকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাতে, কিন্তু আমার যে অবস্থা, তুই এক কাজ কর, ওকে যদি ঢাকা শহরটা একটু ঘুরিয়ে দেখাতি তাহলে আমার খুব উপকার হতো। শামীমের কথা শুনে মনে লাড্ডু ফুটতে লাগলো। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। আর আমার বোন মানে তো তোরও বোন, তুই ওকে বড় ভাইয়ের মতো শহরটা একটু ঘুরিয়ে নিয়ে আয়। এমন সময় চা হাতে নিয়ে ঘরে ঢুকলো শামীমের বোন। সানিয়া, একটা ভালো ড্রেস পরে রেডি হ, তোকে নিয়ে আজ ঘুরতে নিয়ে যাবে রবিন। আমি মনে মনে, ও তাহলে ওর নাম সানিয়া? আচ্ছা ভাইয়া। সানিয়া যখন আমার হাতে চা দিল, তখন চা নেওয়ার সময় ওর হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে, আর হঠাৎ যেন আমার বুকের ভেতর কারেন্ট লাগে। এটা কেন হলো? যারা প্রেম করেছেন তারা জেনে থাকবেন। সানিয়া একটা কালো 3 পিস পরে দাঁড়িয়ে আছে। তাকে অপূর্ব সুন্দর লাগছে। আমি মনে মনে ভাবতেছি, হয়তো আমি কালো পরেছি তাই আমার সাথে ম্যাচিং করে পড়েছে। তার মানে কি সানিয়াও আমাকে পছন্দ করে? আমি আর সানিয়া রিকশায় বসে লালবাগ কেল্লায় যাচ্ছি। আমি যথাসম্ভব চেষ্টা করছি যাতে সানিয়ার শরীরের সাথে শরীর না লাগে।
কিন্তু উপায় নেই, রিক্সাটা খুব ছোট, আমাদের দুজনের শরীর ঘষা খাচ্ছে আর আমার মনে কারেন্ট শর্ট লাগছে। ভাইয়া, একটা আইসক্রিম নেন, আমি আইসক্রিম খাবো। ভাইয়া মানে? আমি তোমার ভাই না, আমাকে স্যার ডাকবা, বুঝছো? আচ্ছা স্যার, আইসক্রিম নিয়ে আসুন। আমি বাধ্য হয়ে আইসক্রিম নিয়ে আসলাম আর নিজের জন্য একটা সিগারেট কিনলাম। এখন আমার বিরক্ত লাগছে। ভেবেছিলাম লালবাগে গিয়ে একটু রোমান্টিক মুহূর্ত কাটাবো। এর আগেই ভাইয়া ডাকা শুরু করেছে। মন চাইছিল একটা থাপ্পড় দেই। রিকশায় উঠতেই রিকশা আবার চলতে শুরু করলো। সানিয়া আইসক্রিম খাচ্ছে। আমি সিগারেটটা ঠোঁটে নিয়ে যখনই ধরাতে যাব, অমনি সানিয়া আমার ঠোঁটের থেকে সিগারেট নিয়ে ফেলে দিল রাস্তায়। এই মেয়ের এত সাহস! দেখুন, সিগারেট খেলে ক্যান্সার হয়, এসব আর খাবেন না। আর আমার সিগারেটের ধোঁয়া একদমই সহ্য হয় না। তোমার পছন্দ মতো আমি চলতে পারবো না। আমি তোমার গাইড, সো আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে। আর এটা গোল্ড সুইচ। এই সিগারেট থেকে সেন্টার ফুডের গন্ধ আসে। এবার পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধরালাম। আমাদের ঝগড়া দেখে, নতুন বিয়ে করলে এমনই হয়, একটু ঝগড়া লাগবই, কিন্তু নিজেদের মধ্যেও মানিয়ে নিতে হইব। মজা নেওয়ার জন্য বললাম, দেখেন না চাচা, এখন বুঝে না স্বামীকে কিভাবে খুশি রাখতে হয়। কথাটা বলার পর সানিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে। অবশেষে আমরা দুজন লালবাগ কেল্লায় পৌঁছালাম। সানিয়াকে নিয়ে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম, কিন্তু লালবাগ কেল্লার সুড়ঙ্গের সামনে এসে সানিয়া দাঁড়িয়ে গেল। এখানে দেয়ালে A+B B+K এসব লেখা কেন? কারণ এখানে যারা আগে প্রেমিক প্রেমিকারা আসতো তারা মনে করত যে নিজের নামের সাথে প্লাস দিয়ে প্রেমিকার নাম দেওয়ালে লিখলে তাদের ভালোবাসা চিরকাল থাকবে। তাহলে আমিও দেয়ালে লিখতে চাই। ইট দিয়ে দেওয়ালে লিখল R+S। আরে আবার কার নাম? রবিন ভাই, আমি আপনাকে বলবো না, আপনি বুঝে নেন। না, বুঝতে পারছি না। আরে তো অনেকের নামই হয়। সানিয়া আমার কথা শুনে মুখ চেপে হাসতে লাগলো। আপনি এত বোকা, তা আমি জানতাম না। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেননি? না। কথাটা বলার পরেই আমার মনে পড়ে গেল অতীতের কথা, যেখানে 3 বছর আগে সুরভি নামের একটি মেয়েকে আমি পছন্দ করতাম, কিন্তু মেয়েটিকে প্রপোজ করার পর সে আমাকে রিজেক্ট করে দেয়। এরপর থেকে আর কখনো কারো প্রেমে পড়িনি, কিন্তু যখন সানিয়াকে প্রথম দেখলাম তখন আবার আমার ভেতর প্রেমের অনুভূতি শুরু হয়ে গেল। মানুষ প্রেমে পড়ে, একবার না বারবার পড়ে, কিন্তু আমি সুরভির কথা সানিয়ার থেকে লুকাতে চাই, তাই ওকে মিথ্যা বলেছি। প্রেম কি আমি তো সেটাই জানি না, এটা খাই নাকি পড়ে। আমি আপনাকে শেখাবো কিভাবে প্রেম করতে হয়। আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? মনে মনে বললাম, এই তো আমার সামনেই তো তুমি আছো, তবুও কেন ছেলে মানুষই করছো? সানিয়া, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু এত ঘুরিয়ে ফিরে বলার কি আছে? সরাসরি বললেই পারো। হ্যাঁ, আছে একজন। কে সে? বলবো না, আগে বলো আরে কার নাম? আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি রাগ না করেন। প্লিজ রাগ করবেন না। হ্যাঁ বলো। আসলে আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। আমি আপনাকে ভালোবাসি। কথাটা বলেই সানিয়া আমাকে জড়িয়ে ধরল। আমার তখন হার্টবিট দ্বিগুণ হয়ে গেল। আমি নিজের হার্টবিট নিজে শুনতে পারছি। আমিও তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। এখন বুঝতে পারছি, আরে তাহলে আমারই নাম রবিন, এটাই লিখেছে। সানিয়া রিকশার হুড তুলে দিল। আমি আর সে এখন বাসায় ফিরছি। সানিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসব, তাই একটা রিকশাই নিয়েছি। রিকশাতে আমি আর সানিয়া। হঠাৎ লক্ষ্য করলাম তার নিজের হাত আমার হাতের উপর রাখলো, তারপর আমার হাতটাকে শক্ত করে ধরে রাখলো। আচ্ছা, আমার ভাই শামীমের সাথে তোমার কিভাবে পরিচয়? শামীম আমার ক্লাস 6-এর ক্লাসমেট ছিল, ওখান থেকেই আমাদের পরিচয়। আমার মনে আছে একবার আমি আর শামীম আরও 2জন বন্ধু মিলে যখন পুকুরে গোসল করতে নেমেছিলাম, তখন আমি সাঁতার জানতাম না, তাই ওরা 3জন মিলে মজা করছিল। আমি সিঁড়ির ওপর বসেছিলাম। হঠাৎ এক বন্ধু আমার পা ধরে
সিঁড়ি দিয়ে পানিতে ফেলে দিল। আমি তখন ঠাঁই না পেয়ে ডুবতে শুরু করেছি আর অনেক পানিও খেয়ে ফেলেছি। সেই সময় শামীম বিষয়টা লক্ষ্য করে আর আমাকে বাঁচায়। তারপর থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, যদি কখনো আমাদের সম্পর্কের কথা ভাইয়া জেনে যায়, তখন কি তুমি আমাকে ছেড়ে দিবে? আমি জানি না, তখন শামীম খুব রাগ করবে, হয়তো আমার সাথে আর কখনোই কথা বলবে না, কারণ ও আমাকে অনেক বিশ্বাস করে। আর আমি হয়তো তোমার সাথে রিলেশন করে ওর বিশ্বাস ভেঙেছি। সানিয়া আমার হাতটা ছেড়ে দিল। এবার আমি সানিয়ার হাতটা শক্ত করে ধরে নিজের বুকের উপর রাখলাম। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে সব কিছু জানাজানি হয়ে গেছে, তখন আমি আর তুমি পালিয়ে যাব দূর অজানার গহীন অরণ্যে। সেখানে থাকবো তুমি আর আমি, আমাদের আর কেউ পাবে না। সত্যি বলছো? এতটা ভালোবাসো আমায়? হ্যাঁ, যদি তুমি নিজের পরিবার ছেড়ে আসতে পারো তবে আমিও পারবো। সানিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসলাম। রাতে ঘুম আসছে না, সারাক্ষণ সানিয়ার কথা মনে পড়ছে। এ কি প্রেম নাকি এলো রাত জেগে কাটাবার? সানিয়াকে কল দিব কিনা ভাবছি। রাত 3টা বাজে। সানিয়াও কি আমার কথা ভাবছে নাকি ঘুমিয়ে গেছে? খুব জানতে ইচ্ছে করছে আমার, তাই ওর ফোনে একটা মেসেজ পাঠালাম। কিছুক্ষণ পরেই রিপ্লাই আসলো। কেন জানি আজকে ঘুম আসছে না, সারাক্ষণ তোমার কথা মনে পড়ছে। আমারও একই অবস্থা। তুমি এখন কি করছো? তেমন কিছু না, বারান্দায় বসে আছি। এখানে প্রচুর বাতাস, ভালো লাগছে। আর তুমি? এখানে কারেন্ট চলে গেছে, তাই মশার কামড় খাচ্ছি। মেসেজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনের শব্দে। ফোন করেছে শামীম। এত সকালে কেন ফোন করলো? ফোনটা রিসিভ করলাম। গুড নিউজ আছে দোস্ত। কিসের? তোর পা ঠিক হয়ে গেছে? আরে না, সানিয়ার বিয়ে আগামী শুক্রবারে। পাত্রপক্ষ আজ সানিয়াকে দেখতে আসবে। দেখে পছন্দ হলে বিয়ে। ছেলে লন্ডনে থাকে, সেখানে বিজনেস, অনেক টাকা পয়সার মালিক। পাত্রী পছন্দ হলে শুক্রবারে বিয়ে, আর তারপর পাত্রীকে নিয়ে সোজা লন্ডন চলে যাবে। সানিয়া তো এখনো অনেক ছোট, মাত্র কলেজে পড়ে। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি? সানিয়ার বয়স এবার 18 হয়েছে। ওকে তুই যতটা ছোট ভাবছিস অতটা না। আর মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে? ওদের কাজ হচ্ছে সংসার, থালা বাসন মাজা। তারপরও কেমন যেন তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? আজ সোমবার, আর কয়েকদিন পরই তো শুক্রবার। দোস্ত, তুই একটু ভেবে দেখ। আর সানিয়ার মতামত কি? আমি বড় ভাই হিসেবে সানিয়াকে যা বলবো ও মাথা পেতে মেনে নেবে। আমি ওকে বলেছি ওর কাউকে পছন্দ কিনা, মুখে কিছু বলেনি, মাথা নেড়ে না বলেছে। এখানে আমার আর কিচ্ছু করা নেই। আমি মনে মনে বলতে লাগলাম, সানিয়া কেন স্বীকার করলো না যে আমাকে ভালোবাসে? তাহলে কি ওর ভালোবাসা মিথ্যা ছিল? কেন জানি আমার দম বন্ধ হয়ে আসছে। সব কিছু কেমন ঘোলা হয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে শামীম কথা বলে যাচ্ছে, সেই কথা আমার কানে যাচ্ছে না। তারপর আমার চারিদিক ঘোলা থেকে আবার স্পষ্ট হয়ে গেল, আর শামীমের কথাগুলো আমার কানে আসতে লাগলো। কিরে, কথা বলছিস না কেন? চুপ করে আসিস কেন? বিয়ের জন্য কিছু দরকারি জিনিস আর পাত্রপক্ষ দেখতে আসবে, তাদের চা নাস্তার ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি করে আমার বাসায় আয়। একবার কলিং বেল টিপে দিতেই দরজা খুলে দিল সানিয়া। আমি ওর সাথে কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করলাম। শামীমের ঘরে গিয়ে দেখি শামীম শুয়ে আছে। আমাকে দেখে হাত নেড়ে ওর পাশে বসতে বলল। আমি শামীমের পাশে গিয়ে বসলাম। সানিয়াকে তোর কেমন লাগে? ভালো, ভদ্র মেয়ে। কেন বলতো? এখন যদি ওর বিয়ে না দেই তাহলে পুরীতে হবে বুড়ি, তখন আর ওকে বিয়ে করতে চাইবে না। তুই বল, তুই কি 20 বছরের কোনো মেয়েকে বিয়ে করবি? আমি মনে মনে বললাম, 20 কেন, 30 হলেও সমস্যা নেই, যদি সেটা সানিয়া হয়। কিরে, উত্তর দে। আরে না, করতাম না। শামীম তার মানিব্যাগ থেকে 1000 টাকা বের করে দিয়ে বলল, এই টাকা দিয়ে কিছু নাস্তা কিনে নিয়ে আয়। আমি যখনই মেইন দরজা দিয়ে বের হতে যাব তখনই দরজার সামনে এসে পড়ল সানিয়া। সানিয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। দরজা ছাড়ুন, আমাকে বের হতে দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সময় নেই এখন। কথাটা বলে সানিয়াকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিলাম। তারপর রাস্তায় বেরিয়ে এলাম।
দুপুরের কড়া রোদে হাঁটছি আর ভাবছি সানিয়া কেন বলল না তার ভাইকে সে আমাকে ভালোবাসে। এটা আমার ইগোতে লেগেছে। বিকেল 4টা বাজে। পাত্রপক্ষ বলতে যা বুঝি তা ভেবেছিলাম যে ছেলের পুরো পরিবার আসবে, কিন্তু এখন দেখি ঘরে একটা মোটা লোক সোফায় বসে আছে। লোকটা বয়স্ক, বয়স 35-40 হবে। এই লোক বিয়ে করতে এসেছে ভেবেই হাসি পাচ্ছে। আমাকে দেখে লোকটা হাতের ইশারায় ডাক দিল। আমি সামনে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ ইয়োর নেম? ভাই বাংলায় বলেন, আমি ইংরেজিতে খুব কাঁচা। তোমার নাম কি? আমি মোহাম্মদ রবিন। আর আপনার নামটা কি? আমার নাম মোবারক হোসেন। আচ্ছা, এই বাসায় টয়লেটটা কোন দিকে বলতে পারো? আমার একটু টয়লেটে যেতে হবে। এখানে কোনো টয়লেট নেই। আপনাকে টয়লেট করার জন্য বাইরে যেতে হবে। পাশে একটা মসজিদ আছে, সেখানে গিয়ে টয়লেট করে আসুন। ওকে, থ্যাঙ্কস ম্যান। কথাটা বলে তিনি উঠে বাইরে চলে গেলেন। এত বোকা আর সরল সোজা লোক আমি আগে কখনো দেখিনি। এমন সময় আমার শার্টের কলার ধরে সানিয়া ওর ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে কাঁপছি। সানিয়া আমার অনেক কাছাকাছি চলে এসেছে। কি রে, তোকে কখন থেকে বলতেছি একটু কথা বলবো, আর তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? একদিনেই তো সব ভালোবাসা শেষ। দেখেন আপা, আমাকে মাফ করেন, ছেড়ে দেন। তোকে তো আমি ছাড়বো না, বরং একটা কামড় দিব। সানিয়া আমার ঘাড়ে একটা কামড় দিল, আর তখনই দরজা খুলে গেল। সানিয়ার বাবা দেখে ফেলেছেন। আজ বোধহয় আর রক্ষে নেই। কখনো প্রেম করবেন না, আর করলেও বন্ধুর বোনের সাথে তো কখনোই না, কারণ এর ফলাফল হচ্ছে খুবই ভয়ানক। সানিয়া বিয়ের গাড়ি থেকে নামছে। তাকে আজ অপূর্ব সুন্দর লাগছে। সে সেন্টারে ঢুকলো। আজ তার বিয়ে, সবাই খুব খুশি। এখন শামীমের পাটাও ভালো হয়ে গেছে কিছুটা। সে এখন পা টিপে টিপে হাঁটে। বেচারা, শামীমের কোলে 5 বছরের একটা শিশু। এটাই সেই শিশু যাকে শামীম সেদিন দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। আজ সেই শিশুটাকে নিয়ে শামীম বিয়েবাড়িতে এসেছে। যখন আমি সানিয়াকে বসে যে দেখলাম, তখন তো ওর ওপর থেকে চোখই সরাতে পারলাম না। সানিয়াকে বসিয়ে দেওয়া হলো আমার পাশে। হ্যাঁ, আমি বর। আর সেদিন সানিয়ার কামড় দেওয়াতেই এটা হয়েছে। সানিয়ার বাবা ভেবেছে আমরা বোধহয় দুজন দুজনকে কিস করতেছি, আর তারপর তিনি আমাকে বললেন আমার পরিবার নিয়ে আসতে, আর তারপর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। আমি সানিয়াকে চিমটি কেটে বললাম, সেদিন কামড় দিয়েছ, এখন চিমটি খাও। সেদিন তোমার ঘাড়ে কামড়টা না দিলে আজ আমাদের বিয়েটা হতো না। আমি ওই বুড়োর সাথে বসে হানিমুনে থাকতাম, তাও আবার লন্ডনে। আচ্ছা বাবু, আমাদের হানিমুন কোথায় হবে? আমরা হানিমুনে বরিশাল যাব। লঞ্চে সারা রাত এনজয় করব। সকালে আমার এক বড় আপু সেখানে থাকে, তার বাসায় কয়েকদিন থাকব। দেশের বাইরে যাই চলো। দেখা যাক। বাসরাতে ঢুকে দেখলাম সানিয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই ঘোমটা ফেলে দিল। কাছে আসো, তোমার সাথে কথা আছে। না, তোমার কাছে গেলে তুমি কামড় দিবে। যা বলার দূর থেকে বলো। এখন কামড় দিব না, তোমাকে আদর করব, আসো। আমি সানিয়ার সামনে গেলাম, আর তখনই সানিয়া আমার কানে একটা কামড় দিল। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।